অভিযোগ দায়ের করি আমরা সামরিক এবং বেসামরিক ব্যক্তিগণের বিরুদ্ধে, যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম, এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরো অনেক ডিটেইল। তো যার কারণে আমরা অনুরোধ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে যেন কিনা দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, প্রথম কথা। এবং এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পেছনে ষড়যন্ত্রকারী যাদের নাম আসলে পাওয়া গেছে। তবে যদিও কিনা আমরা জানি যে বিডিআর যে কমিশন গঠন করা হয়েছে সেটার কার্যবিধি অনুসারে তারা অনগোয়িং ট্রায়াল অথবা বিচারাধীন অবস্থায় যে সমস্ত ট্রায়াল হচ্ছে সেগুলোর ভেতরে তারা ঢুকতে পারেনি। তবুও আমার মনে হয় যে শহীদ পরিবার বর্গের যে প্রতিক্রিয়া, যেই ট্রায়াল হচ্ছে বিডিআর জওয়ানদের যে অনগোয়িং ট্রায়াল, সেই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানানোটা প্রয়োজন। আমি যদি একটু খুব সংক্ষেপে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে ট্রায়ালটি মূলত মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, বিডিআর জওয়ান যারা কিনা সবচাইতে বড় সংখ্যক, যদি ভুল না হয়ে থাকে 8 থেকে 9 হাজার বিডিআর জওয়ানকে বিডিআর এর অভ্যন্তরীণ আইন যেটা ছিল সেই আইন দ্বারা তাদেরকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা দেয়া হয়। 7 বছর পরে সর্বোচ্চ 7 বছর, তার মানে সকলেরই যে 7 বছর হয়েছে তা না, এরপরে তাদের চাকরিচ্যুত করা হয়। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় তারা আন্দোলনরত রয়েছে, তারা তাদের চাকরি ফেরত চায় এবং তারা যাদের বয়স চলে গেছে তারা কম্পেনসেশন চায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা শহীদ পরিবারের তরফ থেকে খুব পরিষ্কার ভাবে বলে দিতে চাই যে তারা যেই সমস্ত দাবি করছে সেই সমস্ত দাবি তারা বাহিনীর কাছে করছে এবং এর সঙ্গে আমাদের কোনো মন্তব্য থাকতে পারে না এবং এই বিষয়ে আমাদের কোনো ধরনের ইন্টারফারেন্স থাকতে পারে না এবং তাদের যে রাইট, তাদের চাওয়ার, সেটা তাদের কাছে। বাহিনী যদি মনে করে তবে তাদেরকে চাকরি ফিরিয়ে দেখ অথবা তাদেরকে কম্পেনসেশন দেখ, সেই বিষয়ে আমাদের কোনো ধরনের সমস্যা নেই এবং কোনো ধরনের মন্তব্য ডেফিনেটলি থাকতে পারে না। দ্বিতীয় ট্রায়াল যেটা হয়েছে সেটি হচ্ছে যে বিস্ফোরক আইনের মামলার, আপনারা জানেন যে এক্সপ্লোসিভ সাবস্টেন্সের একটা মামলা হয়েছে এবং সেখানে আমি যদি ভুল না করে থাকি 800 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, তবে এটাই সত্য যে এই যে অ্যারেস্ট যে করা হয়েছে তাদের ট্রায়াল শুরুই হয় নাই। যেহেতু তাদের ট্রায়াল শুরুই হয় নাই, একজন মানুষের যদি সাজা হতো 10 বছর, তো সেই ক্ষেত্রে 17 বছর পেরিয়ে গেছে, কিন্তু তাদের ট্রায়াল শুরু হয় নাই বলে তারা আসলে এতদিন ধরে জেলে ছিল। এখন এই মুহূর্তে যেহেতু আর শেখ হাসিনার কোর্ট নাই, তো যার কারণে আস্তে আস্তে করে বেল হওয়া শুরু করেছে এবং আমরা মনে করি যে বিচার বিভাগ যদি মনে করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জামিন দেয়। এবং থার্ড যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে মার্ডারের মামলায় আমি যদি ভুল না করে থাকি 139 জনকে আপনার ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে এবং 180 থেকে 85 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলাটি এই মুহূর্তে অ্যাপেলেট ডিভিশনে রয়েছে এবং অ্যাপেলেট ডিভিশন যখন কার্যকর, যদি কিনা যেই কয়জনের ফাঁসি বহাল রাখবে তাদের ফাঁসি অতি দ্রুতই কার্যকর হবে। এখন এখানে আইনগতভাবে যে সমস্যাটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যখন কিনা একটা মামলা কগনাইজেন্সে কোর্ট নিয়ে নেয় সেখানে আর রিইনভেস্টিগেশনের কোনো সুযোগ নাই। তবে শহীদ পরিবার বর্গের থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি সেই সুযোগ থাকে তবে সেটা রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। তবে অবিলম্বে আনকন্ডিশনালি খুব স্বাভাবিকভাবেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দেয়া যাবে না। অনেক ধন্যবাদ।